বামফ্রন্টই হচ্ছে একমাত্র বিকল্প, যারা গরিব মানুষের কথা ভাবে, গরিব মানুষের জন্য কাজ করে। স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, সেখানে ডাক্তার নেই, সেখানে নার্স নেই, ওষুধ নেই, একবারে নেই রাজ্যের, নেই জেলায় বাস করছি। আজকে বিজেপি তৃণমূল বনাম হচ্ছে সাধারণ মানুষের লড়াই, আর সাধারণ মানুষকে নেতৃত্ব দিচ্ছে হচ্ছে লাল ঝান্ডা। নমস্কার, পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম কি শ্যামলবাবু? 4 মাইল। আমরা এই মুহূর্তে 4 মাইল আলিপুরদুয়ারের 4 মাইল অঞ্চলে দাঁড়িয়ে আছি এবং আমাদের সঙ্গে আছেন আলিপুরদুয়ার কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী শ্যামল কুমার রায়। শ্যামলবাবু, পিপলস রিপোর্টারে আপনাকে স্বাগত। আপনি যেহেতু শিক্ষক মশাই, শিক্ষার সঙ্গে যুক্ত ছিলেন, শিক্ষা জগতের সঙ্গে যুক্ত ছিলেন, তো রাজ্যের এই মুহূর্তে শিক্ষা পরিস্থিতি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তা নিয়ে যদি কিছু বলেন। শিক্ষা, রাজ্য সরকার ভীষণই খারাপ অবস্থা, এটা সবাই জানে। ইতিমধ্যে রাজ্যে 8,500 স্কুল বন্ধ হয়ে গিয়েছে, উচ্চ মাধ্যমিক, বহু কয়েক হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে, এবং রাজ্য সরকার চাইছে যে সরকারি পৃষ্ঠপোষকতায় বা সরকারি স্কুলগুলো তারা চালাবে না। আসলে এই সরকারটা তো জনমুখী সরকার নয়, লুটেরাদের সরকার। স্বাভাবিক কারণে একটা বিশেষ শ্রেণীর স্বার্থে তারা কাজ করছে। সে জায়গাটায় দাঁড়িয়ে কলেজগুলোর অবস্থা ভালো না। আমাদের জেলার শিক্ষার পরিকাঠামো ভীষণ ভীষণ বেহাল অবস্থা। বহু মেধাবী ছাত্রছাত্রী তারা অর্থনৈতিক সংকটের জন্য তারা পড়াশোনার সুযোগ পাচ্ছে না, অথচ বেসরকারি স্কুল এদিকে এখন বেশ রমরমিয়ে বেশ কিছু গজিয়ে উঠেছে। সরকার চাচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার দিকে। একদিকে স্কুলগুলোতে মাস্টারের অভাব, স্কুলগুলোতে পঠন পাঠনের পরিকাঠামো নেই, বেহাল, ছাত্রছাত্রীরা সরকারি স্কুলের প্রতি ভরসা রাখতে পারছে না, এবং সবচেয়ে মারাত্মক ব্যাপার যে রাজ্যের একটা বড় অংশ দারিদ্র সীমার নিচে চলে গেছে। ফলে সেই বাড়ির ছেলে মেয়েরা আজকে স্কুলের আঙ্গিনায় আসার সুযোগ পাচ্ছে না। তাদেরকে ওই প্রতিদিন জন্মজুরি বা বিভিন্ন কাজে এই শিশু শ্রমিক হিসেবে তাদের চলে যেতে হচ্ছে। ছাত্রছাত্রীর সংখ্যাও কমে গেছে। সবকিছু মিলিয়ে ভবিষ্যৎটা খুব খারাপ। এটার পরিবর্তন না করতে পারলে সমাজ এবং পশ্চিমবঙ্গ ইতিমধ্যে তো অনেকটা পিছিয়ে গেছে, সামনে আরো ভয়ঙ্কর খারাপ দিন আসছে। এটা হচ্ছে বাস্তব। আপনি যে কেন্দ্রের প্রার্থী, আলিপুরদুয়ার কেন্দ্র, আপনি যদি বিধায়ক হিসেবে নির্বাচিত হন, এই কেন্দ্রের তো বেশ কিছু সমস্যা নিশ্চয়ই আছে। তো কেন্দ্রভিত্তিক সমস্যার কথা যদি আমরা বলি, কি কি সমস্যাকে আপনি প্রথম গুরুত্ব দেবেন? প্রায়োরিটি লিস্ট। প্রায়োরিটি আমাদের মূলত হচ্ছে এখানে শিক্ষা, যেটা বললাম, বেহাল দশা, শিক্ষার পরিবেশ, শিক্ষার আরো বর্ধিত সুযোগ, সেটা যেমন একদিকে পরিকাঠামো গড়ে তুলতে হবে। কারিগরি শিক্ষা আমরা এখানে দাবি করেছি, যেটা ইউনিভার্সিটির নামে হয়েছে, কিন্তু তার কোনো পরিকাঠামো নেই। শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব, কর্মসংস্থান আমাদের জেলার ছেলেমেয়েরা আজকে রাজ্যের বাইরে তারা কাজের জন্য চলে যাচ্ছে। জমির কৃষকের আর্থিক অবস্থা ভীষণ খারাপ। কৃষকের ঘরের ছেলেমেয়েরা বাম আমলে তারা স্কুল কলেজে পড়াশোনার জন্য যেত, আজকে তারা সেই পড়াশোনার স্কুল কলেজে আর তারা যেতে পারছে না, সেই সুযোগ তাদের সামনে নেই। তাদের রুটি রুজির প্রশ্নে আজকে আমাদের রাজ্য ছেড়ে তাদের বাইরের রাজ্যে চলে যেতে হচ্ছে। এই কর্মসংস্থান প্রথম আমাদের এই জেলায়, এবং আমাদের জেলার যা প্রাকৃতিক সম্পদ আছে সেই সম্পদকে ব্যবহার করে বহু ইন্ডাস্ট্রি, মাঝারি ইন্ডাস্ট্রি, ছোট ইন্ডাস্ট্রি, এবং বিশেষ করে ক্ষুদ্র শিল্প, যেটা কুটির শিল্প, যেটা বাম আমলে গড়ে উঠেছিল, সেটাও আজকে এরা ধ্বংস করে ফেলেছে। ফলে সেই কর্মসংস্থানের ব্যবস্থা করা। আর হচ্ছে স্বাস্থ্যের তো মানুষ তো এখানে প্রতিদিন প্রতি মুহূর্তে তারা অসুখ বিসুখ হলে তারা ভয়ঙ্কর সমস্যায় পড়ে যায়। এই যে একটা জেলা হাসপাতাল আছে, নামে জেলা হাসপাতাল,
এত বড় জেলা, একটা জেলা হাসপাতাল, সেখানেও পরিকাঠামো নেই, ডাক্তার নেই। এবং আমাদের এই জেলা হাসপাতালে এখানে কোনো বার্ন ইউনিট নেই। এখানে যদি কেউ আগুনে যদি কারো অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা ঘটে, আজকে এখানে কোনো বার্ন ইউনিট নেই। মৃত্যু ছাড়া কোনো পথ নেই, চিকিৎসায় কোনো সুযোগ তারা পাবে না। আমাদের এই জেলা হাসপাতালে কার্ডিয়াক কোনো ইউনিট নেই, ফলে কোনো কার্ডিওলজিস্ট নেই। এবং এই সময়কালের মধ্যে পরিসংখ্যানে দেখা গেছে যে যে কার্ডিয়াক অ্যারেস্ট এবং তাতে মৃত্যুর সংখ্যা বেশ বেড়ে গেছে। বিনা চিকিৎসা তারা মারা যাচ্ছে, গরিব মানুষ, বেসরকারি জায়গায় তারা যেতে পারছে না। আর একটা ব্যাপার, এই জেলা হাসপাতালে আপনার যে নিউরো কোনো ইউনিট নেই। দুর্ঘটনায় কবলে পড়া কোনো মানুষ যদি আঘাত পায়, মাথায় যদি কোনো রকম রক্ত জমাট বাঁধে, এখানে স্ক্যান করে দেখবেন, হয়তো এখানে বললো একটা মটর দানার মতন ব্লাড ক্লট হয়ে আছে। আমাদের এখান থেকে যেতে হবে 170 কিলোমিটার দূরে শিলিগুড়ি মেডিকেল কলেজে। বেসরকারি হাসপাতাল আছে, ওই শিলা নার্সিং হোম আরো দু একটা আছে, সেখানে গিয়ে চিকিৎসা করার মতন সুযোগ মানুষের সেই ক্ষমতা নেই এবং সেই পরিকাঠামো নেই। ফলে গরিব মানুষ, এই সমস্ত দুর্ঘটনায় পড়া মানুষ 1 ঘন্টার মধ্যে যদি চিকিৎসা পায়, নিউরো ডাক্তারের যদি চিকিৎসা পায়, যদি কোনো রকম সার্জারির প্রয়োজন হয়, 1 ঘন্টার মধ্যে তার যদি চিকিৎসা বা অপারেশন হয়, রিকভারি করে যেতে পারে। 100 ভাগের মধ্যে 80%, 80 ভাগ শতকরা মানুষ বেঁচে যেতে পারে, কিন্তু সেই সম্ভাবনা আমাদের জেলায় নেই, এতটাই পিছিয়ে। এইখান থেকে ট্রেনে হোক, গাড়িতে হোক, 4 ঘন্টা 4.5 ঘন্টা পর যখন শিলিগুড়িতে গিয়ে পৌঁছায়, তখন তার ওই ব্লাডের জমাট বাঁধা, ওই ক্লটিং, সেটা হচ্ছে আরো বেড়ে যায়। ওখানে যাওয়ার পর হয়তো বললো যে রোগী মুমূর্ষ, গোটা মাথা জুড়ে ব্লাড ক্লট হয়ে আছে, এবং রিকভারির চান্সেস হয়তো 99% নেই, 1%। ফলে আমরা দেখেছি 80% মানুষ এভাবে মারা যাচ্ছে। গ্রামে গঞ্জে যে স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলো আছে, স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, সেখানে ডাক্তার নেই, সেখানে নার্স নেই, ওষুধ নেই, একবারে নেই রাজ্যের, নেই জেলায় বাস করছি। ফলে আমাদের জেলার মূল সমস্যা, একদিকে স্বাস্থ্য, বেহাল পরিষেবা, শিক্ষা পরিকাঠামো ভেঙে পড়েছে, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এবং আরেকটা যেটা বললাম সেটা হচ্ছে আমাদের কর্মসংস্থান নেই বললেই চলে। তার মানে বেহাল শিক্ষা, বেহাল স্বাস্থ্য, বেহাল কর্মসংস্থান। এর পাশাপাশি যেটা আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি, দুর্নীতি, বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, সেটা নিয়োগ দুর্নীতি হতে পারে, সেটা কয়লা পাচার, বালি পাচার, গরু পাচার, এরকম হাজারো দুর্নীতি। তো আপনি কি মনে করেন যে এবারের নির্বাচনে দুর্নীতিটা একটা প্রধান ইস্যু হতে পারে, বা মানুষ দুর্নীতিতে অতটা গুরুত্ব দিচ্ছে না? কি মনে করেন আপনি? মানুষ বীতশ্রদ্ধ, তৃণমূলের প্রতি তিতিবিরক্ত, দেখতে পাচ্ছে যে তৃণমূলের যে লুট, যেটা বললেন, বালি খাদান থেকে শুরু করে গরু পাচার থেকে শুরু করে সমস্ত রকম দুর্নীতি, এমনকি তারা বিভিন্ন রকম, এই যে আপনার দেখবেন পাড়ায় পাড়ায় সমস্ত ওই নেশা জাতীয় ব্যবসা গড়ে উঠেছে, এবং এই জাতীয় তারা কাজের সাথে যুক্ত। ফলে মানুষ দেখতে পাচ্ছে যে আজকে একদিকে তৃণমূলের লুট, আরেকদিকে গরিব মানুষের অসহায় অবস্থা, কর্মহীন। ফলে দুর্নীতি একটা বড় ইস্যু, এবং দুর্নীতি এবং তৃণমূল সমার্থক শব্দ, এটা মানুষ বুঝে গেছে। হ্যাঁ, একটা লুটেরাদের একেবারে চরম জায়গায় চলে গিয়েছে। সুতরাং সেই জায়গাটায় এটা তো একটা ইস্যুই। তার সাথে ইস্যু হচ্ছে যে বিজেপির প্রতি যে মোহ ছিল, সেটাও কিন্তু এখন কেটে যাচ্ছে। তৃণমূল এবং বিজেপি তারা একসাথে মিলে যে একটা বাইনারি তৈরি করেছিল, সেই বাইনারিটা ভেঙে কিন্তু মানুষ এখন বেরিয়ে আসছে। এক্স্যাক্টলি, এই বাইনারিটার কথাটাতেই আমি আসছিলাম, যে আমরা সাম্প্রতিক সময় একটা দেখছি যে একটা বাইনারি, তৃণমূল বিজেপি, বিজেপি তৃণমূল, এর বাইরে আর কোনো শক্তি নেই। অথচ একটুখানি ভেতরের দিকে গেলে, একটু ঘোরাঘুরি করলে দেখা যাচ্ছে যে বামেরা আছে, তারা নিবিড় প্রচার করছে, কিন্তু সেটা মিডিয়াতে উঠে আসছে না। তো আপনার কি মনে হয় যে এবারে নির্বাচনে এই যে বাইনারি, যেটা তো বাইনারি সেট করে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেটাকে ভাঙতে পারবেন? আসলে মানুষই তো ইতিহাস রচনা করে, মানুষই শেষ কথা বলে। আমাদের বামপন্থীদের এই মুহূর্তে 4টা শক্তির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। এক,
তৃণমূল বিজেপির যে কালো টাকা, প্রচুর অর্থ, সেটার বিরুদ্ধে আমাদের লড়তে হচ্ছে মিডিয়ার বিরুদ্ধে। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, তারা তৃণমূল বিজেপির হয়েই তারা কাজ করছে। লড়তে হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে, লড়তে হচ্ছে বিজেপির বিরুদ্ধে। লড়াইটা কঠিন হলেও এই বাইনারি এখন ভেঙে মানুষ কিন্তু আজকে আমাদের দিকে আসছে। আমরা যাচ্ছি, মানুষের সাথে কথা বলছি। আসলে আমাদের মানুষের সাথে থাকা তো সারা বছরের কাজ, তাদের সাথে তাদের পাশে প্রতিনিয়ত থেকেই আমরা কাজগুলো করি। সুতরাং এই নির্বাচনের মুহূর্তে দাঁড়িয়ে এই বাইনারি ভেঙে মানুষ বুঝে গেছে যে বামেরাই হচ্ছে একমাত্র বিকল্প, বামফ্রন্টই হচ্ছে একমাত্র বিকল্প, যারা গরিব মানুষের কথা ভাবে, গরিব মানুষের জন্য কাজ করে। এটা এই যে গত কয়েক বছর আগে যে করোনা মহামারী, সেই পরিস্থিতিতে আমাদের রেড ভলেন্টিয়াররা প্রমাণ করে দিয়েছে। যখন তৃণমূল তারা কোভিডের ভয়ে ঘরের ভিতরে লুকিয়ে আছে, বিজেপির নেতারা তারা ওই করোনার থেকে বাঁচার জন্য ঘরের ভিতর দরজার খিল লেগে তারা বসে আছে, সেই সময় আমাদের লাল ঝান্ডার এই ভলেন্টিয়ার্সরা তারাই জীবনে ঝুঁকি নিয়ে, জীবনকে বাজি রেখে তারা বাড়ি বাড়ি গেছে। কোভিড আক্রান্ত মানুষ তাদেরকে হাসপাতালে নিয়ে গেছে। ঘরের ভিতর যারা আছেন, কাজ নেই, কাজহারা মানুষ, খাবার নেই, তাদের খাবার পৌঁছে দিয়েছে, ওষুধ দিয়েছে। ফলে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে মানুষ বুঝে গেছে যে বামপন্থীরাই হচ্ছে গরিব মানুষের প্রকৃত বন্ধু। ফলে এই নির্বাচনে যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়েছে। আর বামফ্রন্ট প্রার্থী হিসেবে আপনার প্রধান প্রতিদ্বন্দ্বীকে বিজেপি অথবা তৃণমূল? দুজনেই প্রতিদ্বন্দ্বী, কিন্তু মানুষ দুটোকেই পরিত্যাগের দিকে যাচ্ছে। তৃণমূলের প্রতি তো মানুষ আস্থা হারিয়েই ফেলেছে, বিজেপি যে মোহ ছিল সেই মোহটাও কেটে যাচ্ছে। ফলে মানুষ কিন্তু আজকে ওদের বাইনারিটা ধরে ফেলে আজকে বিজেপি তৃণমূল বনাম হচ্ছে সাধারণ মানুষের লড়াই। আর সাধারণ মানুষকে নেতৃত্ব দিচ্ছে হচ্ছে লাল ঝান্ডা, সিপিআই, বামফ্রন্ট। আলিপুরদুয়ার কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হিসেবে আপনার কেন্দ্রের ভোটারদের কাছে আপনার নির্বাচনের মুখে কি আবেদন? আবেদন হচ্ছে একটাই, যে একমাত্র বিকল্প আরো উন্নত বামফ্রন্ট, এবং শুধু বামফ্রন্ট না, বামফ্রন্টের বাইরেও অন্যান্য বামপন্থী দলসমূহ আছে। তাদেরকে নিয়ে, গরিব মানুষকে সাথে নিয়ে আমাদের লড়াইটা লড়তে হবে। আমাদের লড়াই হচ্ছে আমাদের কর্মসংস্থানের জন্য, আমাদের লড়াইটা হচ্ছে স্বাস্থ্য পরিষেবাকে আরো উন্নত করার প্রশ্নে, আমাদের লড়াইটা হচ্ছে মানুষ যাতে আরো যে সরকারি পরিষেবাগুলো, যে 100 দিনের কাজ সেটা মিনিমাম 120 দিন করতে হবে। মানুষ আজকে তারা যে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে চলছে, সেই জায়গাটায় দাঁড়িয়ে মানুষের জন্য কাজ, রাজ্যের মূল যে কাজ, গণতন্ত্র ফিরিয়ে আনা, এমন একটা সরকার, যে সরকার স্বচ্ছ একটা সরকার, কোন রকম তাদের মধ্যে দুর্নীতি থাকবে না, একটা সুন্দর প্রশাসন গড়ে উঠবে, যারা সাধারণ মানুষের কথা ভাববে, যে সরকার সাধারণ মানুষের স্বার্থে কাজ করবে। আমরা এটা মানুষের কাছে বলছি, এটাই তুলে ধরেছি। আর জেলার উন্নয়ন, জেলার যে সমস্যা, সেই সমস্যা মেটানোর জন্য মানুষের সামনে সেই কথাগুলি তুলে ধরেছি। মানুষ সেগুলোকে কিন্তু সমর্থন করছে, আমাদের দিকে আসছে। শ্যামল বাবু, পিপলস রিপোর্টারে এতটা সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আপনারা পিপলস রিপোর্টারের সঙ্গে থাকুন। ভোটের ফলাফল কি হবে তা তো আমরা 4 তারিখ জানতে পারবো, 4 মে বিকেলবেলা জানতে পারবো, তার আগে জানা সম্ভব নয়। কিন্তু শ্যামলবাবু যা জানালেন আলিপুরদুয়ার কেন্দ্র সম্পর্কে এবং সামগ্রিকভাবে রাজ্য সম্পর্কে, তাতে উনি জয়ের ব্যাপারে আশাবাদী। আমরা 4 মে পর্যন্ত অপেক্ষা করি। নমস্কার।